কি তথ্য তা বিএলওরা নিয়ে এসেছেন, কোনটা সঠিক কোনটা বেঠিক তাদের তো কোনো ট্রেনিংও দেওয়া হয়নি, তাহলে তারা কি করে বুঝবেন? তাদের কিভাবে ট্যালিশিটে মাপবেন তারা? একটা বিষ বাও জলের মধ্যে বিষয়টা চলে গেল। মুখ্যমন্ত্রী ওই মামলা ফাইল করেননি, মামলা যিনি ফাইল করেছিলেন সেই ব্যক্তি আলাদা। মুখ্যমন্ত্রী নিজেই ওখানে একটা পিটিশন করে দাঁড়িয়ে উল্টাপাল্টা কথা বলার জন্য গেছিলেন। ইলেকশন কমিশন জোর করে যদি একটা লোককে 50 বার ডাকে, একজন লোকের 5 জন ছেলে মেয়ে, তাকে যদি 10 বার করে ডাকা হয়, এফিডেভিটের জন্য তাকে যদি 3 বার করে কল করা হয়, অসুস্থ মানুষদের যদি ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রাখা হয়, তাহলে ডিলেমা তৈরি হবেই। তো পাঠক এইখানে মানে তার লোকদের সঙ্গে এই হাইকোর্ট এলাকায় ওইখানে ওই সুইট হোমের সামনে, সেখানে বিএলওরা সন্তোষ পাঠকের লোকের সঙ্গে টেবিল চেয়ার পেতে রাস্তার মধ্যে বসেছিলেন। ভোট যদি দেখা যায় যে ইচ্ছাকৃতভাবে ডিলে করা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশনও যে তাকেও যে অ্যাকিউজ করা হবে না বা তার বিরুদ্ধেও যে মামলা হতে পারে না, আইন প্রভিশন কিন্তু রয়েছে, তার বিরুদ্ধেও মামলা হতে পারে। এসআইআর মামলায় বাংলার মানুষের হয়ে সওয়াল করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন সুপ্রিম কোর্টে, কিন্তু তার পরবর্তীতেই দেখা গেল সুপ্রিম কোর্টের কড়া পদক্ষেপ। শেষে দেখা গেল রাজ্যে জুডিশিয়াল অফিসারদের তত্ত্বাবধানে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হবে, এমনটাই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। হ্যাঁ, এটা যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, আমি বলবো যে আমি জানি না। সুপ্রিম কোর্ট আবার এই নির্দেশও দিয়েছিল যে মামলা বেশি দিন পেন্ডিং রাখা যাবে না। তাহলে জুডিশিয়াল অফিসাররা আলিপুরে কাজ বন্ধ, শিয়ালদায় কাজ বন্ধ, এডিজে কোর্টগুলোতে কোনো কাজ হচ্ছে না, তাহলে এটা আরও পেন্ডেন্সি বাড়বে। এখন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, আমার কিছু বলার নেই। আর জুডিশিয়াল অফিসারদের মধ্যে আজকে বিভিন্ন পেপারে লেখালেখিও আমি দেখলাম যে জুডিশিয়াল অফিসারদের মধ্যেও একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে যে তারা তো এর আগুপিছু কিছুই জানে না। কি তথ্য তা বিএলওরা নিয়ে এসেছেন, কোনটা সঠিক কোনটা বেঠিক তাদের তো কোনো ট্রেনিংও দেওয়া হয়নি, তাহলে তারা কি করে বুঝবেন? তাদের কিভাবে ট্যালিশিটে মাপবেন তারা? একটা বিষ বাও জলের মধ্যে বিষয়টা চলে গেল। হ্যাঁ, জিনিসটা যেন কেমন একটা গোলানো বিষয় হয়ে গেছে। আর মুখ্যমন্ত্রী যেটা করেছিলেন সেটা তো দেখুন, তার দুটো পজিটিভ দিক আছে। ভুলভাল ইংরাজি বলে যে একজন লয়ার মামলা করতে পারে, এত সুন্দর উপস্থাপন করতে পারে, এবং সেখানে জজকে যে নাম ধরেও মেনশন করা যায়, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে, এটা তাকে না দেখলে আমরা শিখতে পারতাম না। এর জন্য ওনাকে স্যালুট। ভবিষ্যতে হয়তো কেউ এইভাবে সওয়াল করবেন এবং সেটা অ্যাকসেপ্টও হবে, কারণ সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস যখন অ্যাকসেপ্ট করেছেন তখন অন্যদের ক্ষেত্রে সেটা করা উচিত। উইথ ডিউ রেসপেক্ট জাস্টিসদের প্রতি রেখেই আমি কথাটা বললাম। আর আরেকটা বিষয় রয়েছে যে এটা একটা মাস্টার স্ট্রোকও বলা যেতে পারে, কারণ সুপ্রিম কোর্টের বার অত্যন্ত আনন্দিত, পুলকিত, এবং সিনিয়র অ্যাডভোকেটরা তারা বলছেন বিগত 50 বছর সুপ্রিম কোর্টের ইতিহাসে কোনো দেশের কোনো মুখ্যমন্ত্রী তিনি এসে নিজে সওয়াল করেছেন, এরম কোনো ঘটনা, এরম কোনো নজির নেই। যদিও পরবর্তীকালে চিরাচরিত মানে তৃণমূলের মিথ্যাচারিতা প্রমাণ হয়েছে, এবং এই সায়ন, বিকাশ দা এরা কিন্তু পরবর্তীকালে প্রমাণ করেছেন যে মুখ্যমন্ত্রী ওই মামলা ফাইল করেননি, মামলা যিনি ফাইল করেছিলেন সেই ব্যক্তি আলাদা। মুখ্যমন্ত্রী নিজেই ওখানে একটা পিটিশন করে দাঁড়িয়ে উল্টাপাল্টা কথা বলার জন্য গেছিলেন। যদিও মুখ্যমন্ত্রী যা চেয়েছিলেন অর্ডার, কিন্তু সেদিন কিছুই বোঝা যায়নি, সেদিন কোনো অর্ডার হয়নি। কিন্তু পরবর্তীকালে এই মামলার যখন ফাইনাল হিয়ারিং হয় তখন মুখ্যমন্ত্রী আর যাননি, এবং হচ্ছে যে অর্ডার পুরোটাই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যায়। যাই হোক, তিনি যা বলেছিলেন তার এগেনস্টে যায়। কিন্তু এই সুপ্রিম কোর্টের এই যে ডিসিশন যে এডিজে কোর্টগুলো বা লোয়ার কোর্টগুলো সামিল হবে, এতে কতটা স্বচ্ছতা আসবে সেটা হয়তো হতে পারে, কিন্তু দেখুন জটিলতাও বাড়ছে। এত আগেই এত মামলা পেন্ডিং, বিশেষ করে ডিস্ট্রিক্ট কোর্টগুলোতে, সেখানে যদি আরও এত কাজ তাদের ওপরে চলে আসে, মামলার পেন্ডেন্সি আরও বাড়বে, এবং তাদের মধ্যে প্রপার কোনো ট্রেনিং নেই, এবং তারা বলছেন যে কিভাবে এটাকে সামলাবেন সেটাও তারা জানেন না। আমার মনে হয় যে সুপ্রিম কোর্ট এটাকে তো একটা চাপিয়ে দেওয়ার চেষ্টা, এরপরে এরকমও অর্ডার হতে পারে যে তারা কি করলেন সেটা অ্যাসেসমেন্ট করবে হাইকোর্টের বিচারপতিরা, হতে পারে সুপ্রিম কোর্ট বলতে পারে। সুতরাং কি হবে ভবিষ্যৎ, কিভাবে কি তৈরি হবে সেটা আমি জানি না, কিন্তু এইটা মনে হচ্ছে যে একটা মানে চূড়ান্ত একটা ডিলেমার জায়গায় চলে যাচ্ছে এসআইআর এর বিষয়টাকে। আবার কোর্ট অবধি টেনে নিয়ে যাওয়া হলো, এবং কোর্টের বিচারপতিরা সেটাকে দেখবেন। হয়তো সুপ্রিম কোর্ট ভেবেছে যে বিচারপতিরা যেহেতু নিরপেক্ষ, সেই জন্য সেখানে বিচারটা নিরপেক্ষ হবে, কিন্তু সেখানে যে সময় লাগতে পারে, বা বিচারপতিদের মধ্যে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে যে তারা কাজটা কিভাবে করবেন। এই রায়টাও তো নজিরবিহীন, যেখানে প্রধান বিচারপতি এটাও বারবার উল্লেখ করতে শোনা গেছে যে এই রকম ঘটনা এর আগে যেই রাজ্যে, পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে যে এসআইআর হচ্ছে, সেই রাজ্যে এইরকম জটিলতা তৈরি হয়নি। পশ্চিমবঙ্গে এরকম জটিলতা তৈরি হচ্ছে কেন বারবার সেটা ইলেকশন কমিশনের সাথে রাজ্যে? বা কেন হচ্ছে সেটা ইলেকশন কমিশন বলতে পারবে। ইলেকশন কমিশন জোর করে যদি একটা লোককে 50 বার ডাকে,
একজন লোকের 5 জন ছেলে মেয়ে, তাকে যদি 10 বার করে ডাকা হয়, এফিডেভিটের জন্য তাকে যদি 3 বার করে কল করা হয়, অসুস্থ মানুষদের যদি ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রাখা হয়, তাহলে ডিলেমা তৈরি হবেই। প্লাস হচ্ছে, আমি তো বারবার অভিযোগ করেছি যে প্রথম 10 দিন ছেড়ে দিয়ে বাকি প্রত্যেকটা দিনই যেহেতু বিজেপির কোনো বিএলএ ছিল না, এবং যেহেতু এই রাজ্য সরকারের কর্মচারীদের নিয়ে হচ্ছে যে বিএলওরা তৈরি হয়েছেন, তৃণমূলের বিএলএরাই বিএলওদের সঙ্গে ছিলেন, এবং কার্যত বিভিন্ন এলাকায় তৃণমূলের পার্টি অফিসে বসেই এসআইআরটা হয়েছে। এসআইআরের অন্তত ফর্ম বিলি এবং ফর্ম জমার বিষয়টা আমরা এত পরিষ্কার দেখতে পেয়েছি। এর মধ্যে কোনো লুকোছাপা নেই, কোনো গল্প নেই। আমাদের এলাকার পার্টি অফিসে বসেই কাজকর্ম হয়েছে, এবং অন্যান্য এলাকায় হয়েছে, এবং যার যেখানে দম বেশি। এবং আমি 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 বলবো, সন্তোষ পাঠক এইখানে মানে তার লোকদের সঙ্গে এই হাইকোর্ট এলাকায় ওইখানে ওই সুইট হোমের সামনে, সেখানে বিএলওরা সন্তোষ পাঠকের লোকের সঙ্গে টেবিল চেয়ার পেতে রাস্তার মধ্যে বসেছিলেন। এটা আপনারাও দেখেছেন, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আমি দেখেছি। তার মানে কি, যার যেখানে ক্ষমতা বেশি, যে এলাকায় ক্ষমতা বেশি, আমি যদি বলি বিএলওদের তারা সেইভাবে নিয়ন্ত্রণ করেছেন। সেই জন্য সুপ্রিম কোর্ট হয়তো ভেবেছে তারা নিরপেক্ষ কাজ করেছেন কিনা সেটা বিচার করার দরকার। কিন্তু বিচার করতে গিয়ে যারা বিচারপতি, তাদের ওপর তো এমনিই মামলার চাপ রয়েছে। অনেক মানুষের বহু হাজার মামলা ঝুলে রয়েছে, সেই মামলাগুলোর কি হবে? এত পেন্ডেন্সি, সুপ্রিম কোর্ট যেখানে বলেছে পেন্ডিং মামলা তাড়াতাড়ি শুনতে হবে, তার কি হবে? এই জায়গাটাও সুপ্রিম কোর্টের হয়তো ভেবে দেখা উচিত। এবং তারা যে বলছেন যে তারাও দিশা পাচ্ছেন না যে কোনটা সঠিক কোনটা বেঠিক, তাদের কাছে তো ট্যালি করার মতন কিছু নেই। আজকে বেশ কিছু নামকরা সংবাদপত্রে এই বিষয় নিয়ে কথা বেরিয়েছে, এবং বিভিন্ন বিচারপতিদের নাম প্রকাশে অনিচ্ছুক কিন্তু সাক্ষাৎকার বেরিয়েছে, তো তারা সেগুলো বলেছেন। সুতরাং এবং লোয়ার কোর্টে কার্যত এডিজে কোর্টগুলোতে আমাদেরও মামলার ডেট ছিল, হ্যাঁ, লোয়ার কোর্টে আজকে, কিন্তু কার্যত সেখানে ডেট দিয়ে দেওয়া হচ্ছে। সেখানকার পেশকাররা বলছেন যে মামলা জজ নেই, মামলা হবে না, আপনারা ডেট নিয়ে চলে যান। তো এইভাবে ডিলেমা আরও বাড়ছে, ডিলে আরও বাড়ছে, জিনিসটার মধ্যে আরও বেশি জটিলতা তৈরি হচ্ছে। আমরা জানি না সুপ্রিম কোর্ট কি চাইছে বা কি দেখে এটা বলছে, কিন্তু জটিলতা ক্লিয়ার না করে আবার ভোটের দিকে কিভাবে যাবে, শুনছি তো সামনের মাসেই ভোট ডিক্লারেশন হয়ে যাবে, সেক্ষেত্রে কিভাবে হবে, এই বিষয়গুলো কিন্তু এখন উঠে আসবে। এবং আমার মনে হয় যে একটা কোনো ফাইনাল ডিসিশনে যতক্ষণ না আসবে ততক্ষণ এই বিষয়গুলো চলবে। আর হচ্ছে যে এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসার দরকার রয়েছে। ভোট যদি দেখা যায় যে ইচ্ছাকৃতভাবে ডিলে করা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশনও যে তাকেও যে অ্যাকিউজ করা হবে না, বা তার বিরুদ্ধেও যে মামলা হতে পারে না, আইন প্রভিশন কিন্তু রয়েছে, তার বিরুদ্ধেও মামলা হতে পারে।